হ্যাঁ, ধন্যবাদ। আসলে ইসলামী দলগুলো যদি ঐক্য হয়, এই যদিটাই অনেক অনেক বড়। ঐক্যের বিষয়টা আসে তখনই ওই যে আকীদার বিষয়টা চলে আসে। সে এখন আকীদাগত যে ধরেন ডিফারেন্স। আকিদা সব ঠিক হইলো, সবকিছু ঠিক হয়ে একটা নির্বাচন ঐক্য হইলো, এখন সেই নির্বাচনে সরকার গঠন করার মতো যথেষ্ট রিসোর্স বা অ্যাবিলিটি কি তাদের আছে কিনা, আসলে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি সেটা কিভাবে দেখেন? জি, এখন সরকার গঠনের বিষয় এখানে ভোটের বিষয়। সরকার গঠন কিন্তু ভোটের বিষয়। এখন আপনার প্রশ্ন মনে হয় এরকম যে যেখানে একটি বিএনপি অনেক বড় দল, পুরানো দল, একরকম জনপ্রিয় দল, সেইখানে ইসলামিক ঐক্য হইলে পরেই কি তারা সরকার গঠন করতে পারবে কিনা বা এরকম তাদের অবস্থান আছে। এখন সরকার গঠন করার দেখেন আপনি অনেক জায়গায় আমরা লেখালেখি দেখি যে লেখে অনেকে যে চরমনার এমন কি লোক আছে নাকি যারা এই হইতে পারবে, ওই হইতে পারবে, এই মিনিস্ট্রি চালাইতে পারবে, অমুক হইতে পারবে, এগুলা বলে। জামাতের এরকম লোক আছে কিনা, এই আসলে বিষয়টা সেইখান সেই জায়গাটা আমরা আগে আলোচনা করি। সেখানে বিষয় হলো যে আপনার তারা যদি সরকার গঠন করে আর বাংলাদেশটা যদি নিয়মতান্ত্রিক চলে, তখন এই যে এই ম্যাজিস্ট্রেট হওয়া, এই পুলিশের বড় বিচার হওয়া, এটা তো এই বাংলাদেশের জনগণের মধ্যে থেকে হবে। যেহেতু এটা কোনো দলের থেকে হবে না, দল কি করবে? সরকার পরিচালনা করবে। যেহেতু সরকার পরিচালনা করবে, তো আমরা যারাই সরকার পরিচালনা আসে সবাই তো একরকম নতুন। কেউ তার আগে চালাইয়ে তারপর বাংলাদেশে এসে আবার অন্য দেশ থেকে অভিজ্ঞতা নিয়ে এসে বাংলাদেশে চালায় না। দেখতে পাচ্ছি যে সদ্য দুইজন উপদেষ্টা তারা সুনামের সাথে একাধিক মন্ত্রণালয় কিন্তু তারা পরিচালনা করতেছে। তো সেক্ষেত্রে পরিচালনা করতে, সুতরাং শুধুমাত্র ইসলামী দলের ঐক্য হইলেই কি জনগণের একটা বিশাল অংশ 50% মানুষ কি ইসলামী দলগুলোকে ভোট দিয়ে সরকার গঠন করতে সহায়তা করবে কিনা, মানে মানুষের ভিতরে সেই হ্যাঁ, আকাঙ্ক্ষাটা কি আদৌ সত্যিকারের আছে কিনা? এখন এখন হচ্ছে কি নির্বাচন যেহেতু অনেক দিন বাকি, অনেক জল অনেক থেকে গড়াইবে। এই গড়ানোর মধ্যে অনেক কিছুই হয়তো পরিবর্তন হবে, পরিমার্জিত হবে এবং অনেক কিছুই আমরা দেখবো সামনে। তো তারপর এই মুহূর্তটাকে যদি বলি, এই মুহূর্তটাকে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ 30% ভোটের অধিকারী। আমরা যদি বিগত দিনেরই দেখি, অ্যাসেসমেন্ট করি, যদিও অনেক সময় 5%ও পড়ে নাই ভোট, কিন্তু তারপরও তাদের একটা বড় ধরনের সমর্থন বা আমরা ক্যালকুলেশন করি। এখন নাই, হ্যাঁ, ছিল। তো ছিল। তো সেই জায়গাটা যদি তারা নির্বাচনে, এখন যে নির্বাচনী ডামাডোলের অবস্থা, এক এক সময় ও এরা উপদেষ্টারা এক একভাবে বলে। হ্যাঁ, যদি ধরেই নিলাম আওয়ামী লীগও নির্বাচনে আসছে, বিএনপিও আসছে, এরপর ইসলামী দলগুলো আসছে, এখন যে যেভাবে ঐক্য করছে, যেমন যদি এখন আপনার যে মূল প্রশ্ন যে ঐক্য করলে তারা সরকার গঠন করতে পারবে কিনা, এখন এইখানে একটা বিষয় হলো কি বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ রাজনীতি করে, এক। আর নাম্বার দুই হলো যে আওয়ামী লীগের যে অবস্থান, সে আওয়ামী লীগের যে কিছু নেতা কর্মীর সাথে, নেতা কর্মী অনেক মাঠের যারা একদম একদম তৃণমূলের যারা যারা ভোটার তৃণমূলের, তাদের সাথে আমার অনেকের সাথেই কথা হয়েছে। তারা অনেকে আক্ষেপ করেও বলে যে আর আওয়ামী লীগে ভোট দেবো না। তো কোথায় ভোট দেবেন? ভোট দেবো জামাতের। জামাতের কেন? কেউ কে ভোট দেবো চরমনাইরে। চরমনাইরে কেন? আর অনেকে দেবো ইসলামী দলগুলো। আরে ঠিক আছে, এখন জামাতের এদিক চরমনাইয়ের এদিক যদি তারা ঐক্য হয়, তাহলে তো ভোট এক জায়গায় পড়বে। এটার কারণ কি? এটার কারণ হলো যে তারা যে যে জিনিসটা আমাদেরকে দেখাইছে এই 5ই আগস্টের পর, এতে তারা অনেকটা এবং বিএনপিকে তারা দেখছে। আর বিএনপির এই 5ই আগস্টের পরে যেইটুকু হয়েছে, আমি 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 যদি আপনাকে বলি যে 5ই আগস্টের পরে যা হওয়ার কথা ছিল, যা হওয়ার উচিত ছিল একটি বাংলাদেশের প্রেক্ষাপটে, 17 বছর একটি স্বৈর শাসক জগদ্দল পাথরের মতো যেভাবে বুকে চেপে ছিল, সে পাথর সরার পরে যেভাবে নিঃশ্বাস নেওয়ার কথা ছিল, সেভাবে কিন্তু নিঃশ্বাস নেওয়া হয় না। এই নিঃশ্বাস নেওয়া বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে তোফায়েল আহমেদ বলছে যে 1 লাখ লোক রাস্তায় মারা যাবে, স্পট ডেট হবে যদি আওয়ামী লীগ ক্ষমতা না থাকে। তাহলে তারা কিন্তু খুব মনে করেন এটা হাসার কথা বলছে, এটা কিন্তু তারা খুব ওবায়দুল চিন্তা থেকে বলছে। বলছিল, এরকম একটা মন্তব্য করছিল ওবায়দুল কাদের। সবচেয়ে পূর্বীন যে রাজনীতিবিদ, তার কথাই আমি বললাম। তো ইসলামী দলগুলো একদম সকলে ঐক্যবদ্ধ হলে একটা লড়াই হবে, নির্বাচনের মাঠে একটা লড়াই হবে। সে লড়াইয়ে শেষ পর্যন্ত ইসলামী দলগুলো যদি টিকতে নাও পারে, তাহলেও তাদের আসন সংখ্যা খুব একটা বেশি থাকবে। হ্যাঁ, যেটা সম্মানজনক, বিরোধী দল। খুব কাছাকাছি থাকবে। বিএনপির সাথে তার আসন সংখ্যা খুব বেশি ডিফারেন্স হবে না, খুব কাছাকাছি থাকবে এবং তাতে এই রাষ্ট্র পরিচালনায় তাদের যে একটি অংশীদারিত্ব
বা তাদের একটা সেটা মূল্যায়ন করতে হবে, আমি এটা মনে করি এই মুহূর্তে। জি, ধন্যবাদ প্রিয় ভাই। আপনি এটাই বলতে চাচ্ছেন যে সরকার গঠন করতে না পারলেও তারা সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করার পর্যায়ে যেতে পারবে। জি, আমি আপনার থেকে আগের সেগমেন্টের একটি প্রশ্ন আবার একটু করে নিতে চাই। আওয়ামী লীগের আমলে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে আমরা দেখেছি রাজনৈতিক নেতাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মতো ঘটনা, আয়না ঘর, আপনার হচ্ছে হেফাজতের কর্মকাণ্ড, বিডিআর বিদ্রোহের ঘটনা, এই যে ঘটনাগুলো আমরা আমাদের সময়ে আমরা আমাদের চোখের সামনে দেখলাম, এরশাদের আমল কি কি নির্যাতনের কারণে আসলে মানুষ তাকে বা রাজনৈতিক দলগুলো তাকে ক্ষমতা, আপনার কথা এটা বুঝতে পারছিলাম যে রাজনৈতিক দলগুলো এরশাদের পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, আর এই আন্দোলনে একেবারে সাধারণ তৃণমূলের মানুষ, দেশের জনগণ এখানে চলে আসছে ছাত্র জনতার ডাকে। তো আমার কথা হলো রাজনৈতিক দলগুলো যদি নেতৃত্ব দিয়ে থাকে সেটা কেন, মানে আমরা সেই কেনটা জানতে চাই। সেক্ষেত্রে আপনার বলতে সুবিধা হবে যে কে আসলে বড় স্বৈরাচার। জিয়া রহমানকে যখন হত্যা করার পরে আমি ঠিক যতটুকু আমার মনে আছে যে সত্তার সাহেবকে সে একরকম বাধ্য করছে, তার থেকে ক্ষমতা নিয়ে নিয়ে এনেছে। তো একদিকে সে আর্মির চিফ, আর একদিকে সে রাষ্ট্রপ্রধান। সে যেভাবে মার্শাল্লাহ দিয়ে তার অবস্থানকে রাখতে চাইছে, সেইটাই আমরা মূলত মানতে পারি নাই। যে আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের রাজনৈতিক স্পেস দিতে হবে, নির্বাচন করতে হবে। আর ওই যে এরশাদের থেকে যে ক্ষমতাটা নিয়েছে যেভাবে, সেইটাই বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই, তাকে ভালোভাবে না নেওয়ায় তার উপর একটি আছে। এবং সেই এরশাদ শেখ জিয়াউর রহমান হত্যার একজন পরিকল্পনাকারী হিসেবেও কিন্তু তাকে এই দেশের জনগণ ট্রিট করছে, যেহেতু জিয়াউর রহমানের তখন আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। সে কিন্তু শেখ হাসিনাকে সেই লং ড্রাইভে নিয়ে গেছে। সে কিন্তু শেখ হাসিনা যে লাল দিঘির ময়দানে বলছে সিএসিতে যে এবার যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, এবং ঢাকা আসার পরে কিন্তু সে পাল্টে গেছে। সেও কিন্তু ম্যানেজ করার চেষ্টা করছে, বাট গালাগালি করা গেছে, তখন বক্তৃতা দেওয়া গেছে, তার বিরুদ্ধে জোরালো সরালো এবং লেখালেখি করা গেছে, বাট সেটা এখন আমরা পারিনি। আর কি হয়েছে, সে ভোটের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করছে, যেটা সময় ছিল। আর এখন যে পজিটিভ এর বাড়তি যেগুলো ছিল শেখ হাসিনার আমলে, সেগুলো তো আপনি নিজেই বললেন যে আয়নাঘর তৈরি হয়েছে, অকথ্য নির্যাতন, কথা বলা যায় নাই, একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে হলে 3 বার ভাবতে হয়েছে যে এটা গোয়েন্দা সংস্থা দেখার পর, অথবা আমার পাশের বাড়ির আওয়ামী লীগ দেখার পরে আইসা পিড়াইবে কিনা, অথবা পুলিশের মামলা দেবে কিনা নিয়া। এই এটা একটা ভীতি সন্তুষ্ট অবস্থা। আমি নিজেই কথা বলতে পারি না। যখন মাঝে মাঝে কথা বলতাম, তখন আমাকে আমার যারা শ্রদ্ধজন অথবা যারা আমাকে চেনে জানে, তারা বলতো কামাল এত কথা বলতে নাই, এত কথা বললো না, দেশের পরিস্থিতি যেভাবে সেভাবে চলো। তার মানে কি, আপনাকে একটা ভীতির মধ্যে জাতিকে, একটা শেখ হাসিনা তো একটা ভীতির মধ্যে আপনাকে নিয়ে আসছে জাতিকে, পুরো জাতিকে। সো এখানে এর সাথে সাথে আমি হাসিনার যদি তুলনা করি, সেটা খুব স্বৈরাচার, তো হাসিনা তো স্বৈরাচারী, স্বৈরাচারের পরও সেরূপ স্বৈরাচারের একদম শেষ প্রান্তে, তারপরে আর হাতে তার কিছু ছিল না বুঝেই তো সে পালিয়ে গেছে, নাহলে তার পালাই যেত না। এরশাদ তার পালায় নাই, এরশাদ তোর নির্বাচনও করছে তারপর। ধন্যবাদ। আসলে করোনা না, শুধু করোনা তো একটি সময়, আমি করোনা না, শুধু আমার জীবনে আমি আমার খুব অল্প বয়সে আমার মাকে হারিয়েছি। তো মাকে হারানোর পরে সেই বয়স থেকে আমি আমার ছাত্র জীবনেও, যারা আমাদের সাথে পড়াশোনা করছে, যদি তার মনে থাকে, ওই ছাত্র জীবনে আমি আমার যতটুকু সম্ভব তা দিয়ে অন্যকে সহযোগিতা করছি, নোট দিচ্ছি, প্রাইভেট পড়াইছি, যাই তার সাথে আলোচনা করছি, পড়ছি। মানে কিভাবে একটা মানুষ আমার থেকে সহযোগিতা দিতে পারি, তার জন্য আমার সবসময় আমার চিন্তা চেতনা এখন পর্যন্ত স্টিল নাও সেটাই আছে। এবং এরই ধারাবাহিকতায়, যেমন আমি সিডারের সময়, তখনও আমি ওই সময় আমি এই গ্রামে থেকে ত্রাণ নিয়ে মানুষকে ত্রাণ দেওয়ার জন্য সেই ত্রাণ উঠাইয়ে নিয়ে গেছি। এরপরে করোনার সময় যদি বলেন, করোনার সময় আমি খুব ছিলাম যে আমি তখন ঢাকাতে থাকতাম, ঢাকা থেকে আমি করোনা রিপিয়ে আমি চলে আসলাম। যেদিন আমাদের দেশে লকডাউন দেয় তার আগের দিনই আমি চলে এসেছি। এবং আমি যখন চলে এসেছি, তখন আমি আমার ব্যাগে করে সাবান নিয়ে এসেছি, 1 ব্যাগ সাবান, ওই যে 5-10 টাকা দামের লাখ সাবান, তারপর হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছি, মাস্ক নিয়ে এসেছি। তো আপনি বুঝেন আমার অবস্থাটা এরকম, আমার ফ্যামিলিও আমার সাথে অভ্যস্ত। যখন আমি এই ব্যাগগুলো এনে বাসায় রাখছি, তো আমার ছেলে, ছোট্ট ছেলে, ও ব্যাগ খুলে দেখে এই সাবান টাবান দেখি, কয় ওরা 2 ভাই বোনে বলতেছে যে এই আব্বা মানুষের জন্য আনছে। মানে
টাকা বসে আমি কিন্তু লিফলেট সবাই নিয়ে আসছি। হ্যাঁ, লিফলেট সবাই নিয়ে আসছি কিভাবে সচেতন থাকবে, এবং আমি প্রত্যেক বাড়ি বাড়িতে যাই স্প্রে করে তাদের দেখাই আসছি যে আপনার বাড়িঘর এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমি মাস্ক দিয়েছি। তখন আজমত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যে আজমত ফ্যাশন, আজমত গার্মেন্টস, তারা মাস্ক তৈরি করছিল। সেখান থেকে মহিউদ্দিন আমাকে প্রায় কয়েক হাজার মাস্ক দিছিল। সেই মাস্ক গুলো আমি এনে এইসব বাজারে, এবং আপনারা দেখেছেন, যারা দেখেছে আমি পিপি পরে, এবং আমাদের মেজর ওয়াহাব, প্রফেসর মেজর ডাক্তার আব্দুল ওয়াহাব, যার ওই সময় খুব অনুপ্রেরণা ছিল এবং অনুদানও ছিল, তা দিয়ে আমি আমার এলাকার মানুষকে এটা, এবং তখন কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম, ওই সময় আমি যখন এই করোনার মধ্যে যখন মানুষ কর্মক্ষমতা হারিয়েছে, কর্ম হারিয়েছে, তখন আমি তাদের বাড়িতে বাড়িতে প্রায় 5 লক্ষাধিক টাকার ত্রাণ আমি বিভিন্ন জায়গায়, এই মির্জাগঞ্জ, পটুয়াখালী, দুমকিতে দিয়েছি। এবং সাংবাদিকদের মাঝে আমি, যারা সাংবাদিকরা কাজ করতে পারে, এজন্য আমি তাদেরকে পিপি দিচ্ছি, তাদেরকে মাস্ক দিচ্ছি, সেই কুয়াকাটা পর্যন্ত। জানেন আমি মির্জাগঞ্জ প্রেস ক্লাবে আনিস ভাই মারা গেছে, আল্লাহ বিস্তার নসিব করুক, আনিস ভাই মাধ্যমে আমি সেখানে ত্রাণ দিয়ে আসছি। তখনও কিন্তু আমি বক্তৃতা বলে এসেছিলাম যে আমরা যেন 2 বেলা খাওয়ার অভ্যাস করি, আমরা যেন কম খাওয়ার অভ্যাস করি, আমরা যেন মিতব্যয়ী হই। কারণ আমার কাছে মনে হচ্ছিল, আপনি যেভাবেই নেন, আমার কাছে মনে হচ্ছিল যে এই বাংলাদেশে না, সারা বিশ্বেই একটি অর্থনৈতিক মন্দা হবে, এবং সেই মন্দায় বাংলাদেশে একটা প্রভাব পড়বে। আর যেহেতু বাংলাদেশে একটি স্বৈর শাসক আছে, যারা দুর্নীতিবাজ, দুর্নীতিপরায়ণ, সুতরাং এই দেশ দুর্ভিক্ষ আকারে তৈরি হবে। তখন মানুষের টাকা থাকবে কিন্তু মাল কিনতে পারবে না, অথবা টাকাও থাকবে না অনেকের কাছে। তো আমি যদি এখন আইসে দেখি এই 2-3 বছরের পরে, ঠিক আমার কাছে তাই মনে হচ্ছে যে এখন আজকে বাজারের যে অবস্থা, দ্রব্যমূল্যের যে অবস্থা, যে কি অবস্থা গ্রামে, আপনি বুঝতে পারতেছেন। এটা যে শুধু ওইখান থেকেই যদি আমরা সেই মৃত্যুবয়ী হইতে পারতাম, তার মানে আরেকটু আমরা এটাকে নিয়ন্ত্রণ করি। করোনার সেকেন্ড ধাপে মানুষের শ্বাসকষ্টটা বেড়ে গেছিল, শ্বাসকষ্টের জন্য অক্সিজেন সিলিন্ডার লাগতো। হ্যাঁ, তখন কিন্তু আমি জেনারেল, এই যে আমার দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন আছে, এই সংগঠন থেকে আমরা একটি অক্সিজেন সিলিন্ডার দিলাম, এবং আমি ওই যে আমার নিজের মানে ওয়াহাব মিনার কাছ থেকে একটি আনলাম, সেই 2টা অক্সিজেন সিলিন্ডার। এবং আমি বাড়ি গিয়ে, আপনি একটি কথা আমাকে বলতেই হয়, যেহেতু আপনি কথা বলছেন যে আপনার অভিজ্ঞতা হলো, আমার এক ভাই আছে, ছোট ভাই, বিটিভির সাংবাদিক, সে মনিরুজ্জামান। আমার সাথে তার কোনোদিন দেখা হয় নাই, তার বাড়ি হলো আমার বাড়ি থেকে 5 কিলো দূরে। তো সে একদিন আমাকে ফোন করছে যে ভাইয়া, আম্মা অসুস্থ, কি হয়েছে, তার শ্বাসকষ্ট, তার জন্য একটা সিলিন্ডার নিয়ে যেতে হবে। আমি তো হয়ে গেলাম যে মনির তো আমাকে চেনে না, আমাকে দেখে নাই, হয়তো ও দেখছে কিনা জানি না, আমার সাথে এরকম কোনোদিন কথা নাই। আমি কিন্তু সাথে সাথে তার বাড়িতে গিয়ে সে অক্সিজেন সিলিন্ডারটা সেই মাকে লাগাই দিয়ে এবং তার ব্যবহার বিধি দেখাইয়া আমি চলে আসছি। এটা, এবং আমার এক স্যার, জালাল স্যার, তার বাসাতে আমি রাত্রে চলে গেছি। তখন আমার অনেকে মনে বলতো যে আপনার কি করোনা হবে না। এখন আমি বলছি যে আমি তো মোটামুটি চেষ্টা করছি প্রোটেক্ট থাকার, এবং এই মানুষগুলোকে তো আমার হেল্প করতে হবে। তো এই জন্য আমি শুধু সেই করোনাকালীন যদি বলেন, এভাবে আমার অনেকই আছে যে মানুষগুলোর পাশে আমি দাঁড়াইতে পারছি। আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ আমার মতো একটা লোককে মানুষের পাশে দাঁড় করিয়েছে, এবং আমি চাই যে আল্লাহ আমাকে সক্ষমতাটা রাখুক যতক্ষণ পর্যন্ত যে আমি যেন মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, ততক্ষণ যেন আমার এই সক্ষমতাটা রাখি। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি প্রাণের সংগঠন, আস্থার সংগঠন। এই আইডিবির নেতৃবৃন্দ, তাদেরকে আমার স্মরণ করতে হচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই যে তারা, তাদের মাধ্যমেই কিন্তু এই আমরা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যে এখন পাচ্ছি, পদোন্নতি পাচ্ছি, সেটা কিন্তু আমাদের আইডিবির নেতৃবৃন্দ। তারা মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় এই দাবিটা তারা আদায় করতে পারছিল, তাকে বুঝাইতে পারছে। এরপরে আমরা 4 বছর মেয়াদী ইঞ্জিনিয়ার এই যে কোর্সটা আমাদের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময় কিন্তু এই দাবি করেই তারা এটা আনতে পারছে। কিন্তু এরপরে আর কিছু আমরা দেখতে পাই নাই। এর কারণ হলো এই আইডিপিটাকে, একটি অরাজনৈতিক সংগঠনটাকে এমন ভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় তার প্রত্যাত্মাই বলবো আমি, যে তার প্রত্যাত্মা হামিদ শামসুররা গং, এরা এটাকে একটা আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন হিসেবে আইডিবির কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করেছি। তখন আমার সুযোগ হয়েছে বাংলাদেশের প্রায় 40টা জেলায় নির্বাচনী প্রচারণা চালাতে, এবং তখন আমি দেখেছি, আপনি জেনে খুশি হবেন যে তখন আমার প্রতিদ্বন্দ্বী ছিল ইদ্রিস স্যার, ঢাকা পলিটেকনিকের, তার বাড়ি যশোরে, সেখানেও কিন্তু আমি 16টা ভোট পাইছি।
ঠিক আছে, আমি কিন্তু সেখানে দেখেছি, এবং সেই দিন যেভাবে হাসিনা ভোট নেয় চোখে ধুলো দিয়ে নিছে, এই যে 14 রাতের ভোট, দিনে দামি ভোট নামি ভোট, এই যে ভোট এরকম উনি এইটা করতেন। এবং এরকম ছিল যে একটা সময় সে আওয়ামী লীগের মধ্যে দুইটা গ্রুপ, সেই আওয়ামী লীগের এক গ্রুপকেও সে সহ্য করতো না, তাদেরকে উঠতে দিত না, তাদেরকে উঠতে দেয় নাই। এবং আমাদের একজন শিক্ষক নেতাকে সাজেদুল, তাকে পিটিয়ে রক্তাক্ত করা হলো। আমরা পরের টার্মে যখন এই জমা দিতে গেছে তখন কাউকে জমা দিতে, এই যে একটি ফেসিজম, এই যে একটা অবস্থা, সেখান থেকে আইডিবি কে নিয়ে আসতে হলে আমি 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 ধরে নিচ্ছি যে আইডিবি আর বের হবে না, আইডিবি আর এই দলীয় রাজনীতি থেকে বের হওয়ার সুযোগ নাই। সে কাজটি, সে পেরেকটি, হামিদ সাহেব শামসুর রহমান সে পেরেকটি মরে গেছে। কিভাবে মেরে গেছে তো ওইভাবে এখন দেখেন, এখন যারা আসছে, এখন বৈষম্য বিরোধী আন্দোলনের পর 5ই আগস্টের পরে যারা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় কি হয়েছে যে তাদেরকে হটানোর নামে, তাদেরকে হামিদ শামসুর রহমানকে হটানোর নামে তারা তো পালাইয়েই গেছে, পালাতো। তারপরে বিএনপি জামাতের যে সংগঠন, যেমন সহযোগী সংগঠন ডিআপ, বিএনপি ডিআপ, জামাতের ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, হ্যাঁ, বিএনপির জামাতের লোকেরা ইচ্ছে করলেও তো সে চিন্তা থেকে বেরোইতে পারতেছে না। কারণ হলো এতদিন যে আমাদেরকে ভোট দিতে দেয় নাই আইডিবি, আমাদের কোনো কথা শুনে নাই, আমাদের উঠতে দেয় নাই, আমাদেরকে মারছে। এখন সেই জায়গা থেকে তো আমাদের একটা রিয়াক্ট আছে, সেই রিয়াক্টটা তো অন্য কেউ করবে না, সেই রিয়াক্টটা তো যা বিএনপি জামাতই করবে। তো বিএনপি জামাত করলে তারাই তো এখন সেই পদে বসবে। তো তারাই যদি পদে বসে তাহলে কিন্তু আপনি দেখেন আবার সেই দলীয় সংগঠনের মধ্যে চলে গেল। যেহেতু আওয়ামী লীগ একটি, আমি যদি এভাবে বলি যে একটি পাবলিক টয়লেটের যে পরিচালনা কমিটি, সেটাকেও যেহেতু আওয়ামী লীগীকরণ করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, সুতরাং বাংলাদেশে তার কোনো জায়গা বাদ নাই দলীয়করণের। একটা সমিতিকেও তারা সবসময় দলীয়করণ করার চেষ্টা করছে। আপনি যদি দেখেন যে আমি যে সংগঠন করি, আপনার এই যে পটুয়াখালী পলিটেকনিক স্টুডেন্টদের নিয়ে, পটুয়াখালী পলিটেকনিক স্টুডেন্টদের নিয়ে যে আমরা ছাত্র সমিতি করছি, প্রাক্তন ছাত্র সমিতি, এই বিভিন্ন, আপনি তো অনেকটার সাথে জড়িত, সেখানে দেখবেন ওই দেখছেন হয়তো এতদিন যে এরকম একটা দলীয়করণের একটা থাকতো, যে একটা গ্রুপ বের হয়ে গিয়ে তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে তারা একটা কনফারেন্স করলো, মিটিং করলো, যেটা অনেকে চায় নাই। এখন এই যে অরাজনৈতিক করা যে একটা চিন্তা, সেখানে কিন্তু আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে মাস্ট বি সময় দিতে হবে। আর আইডিবিতে আমি চিন্তা আমার আছে, যদি আইডিবি মনে করে এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে আমার কথা বলার সুযোগ আছে, তাহলে ইনশাল্লাহ আমি আবার হয়তো আইডিবিতে নির্বাচন করব, এবং সেটা একক হতে পারে, প্যানেলে হতে পারে, যেভাবে হোক আমি আরেকবার চেষ্টা করব যে এই যে আইডিবি কে কিভাবে, এবং আমি এখন সবসময় চেষ্টা করবো যে আইডিবি কে কিভাবে দলীয় মুক্ত রেখে, দলীয় পদ পদবীর মুক্ত রেখে কিভাবে আইডিকে সার্বজনীন করা যায়, আইডিবি কে কিভাবে সবার জন্য, সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভাগ্য উন্নয়নে, সামাজিক উন্নয়নে কাজ করা যায়, এটা আমি চেষ্টা করব, চেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষা ব্যবস্থাটাকে পরিপূর্ণই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, দ্বার প্রান্তে কি এটাকে ধ্বংসই করে ফেলাইছে। তাহলে আপনি দেখেন একজন ক্রাফট ইন্সট্রাক্টর, সে তো ওই বিষয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনা, সেই সাবজেক্টটা বলতে, ধরেন আপনি ইলেকট্রিক্যালের একজন ক্রাফট ইন্সট্রাক্টর, এখন ইলেকট্রিক্যালের একজন ক্রাফট ইন্সট্রাক্টর যদি হয় জেনারেলের মেট্রিক পাস অথবা আইএ পাস, হ্যাঁ, বা বিএ পাসই হোক, সে যদি এমএ পাসও হয়, সে ওই কি বুঝবে, সে কিভাবে একজন ক্রাফট ইন্সট্রাক্টরের যে দায়িত্ব, যে সে কিভাবে ছাত্রদের প্রশিক্ষণ যারা দেয় তাদেরকে কিভাবে সে বুঝাইবে যে এই কোন তারটা লাল, এইটার কত পাওয়ার, এইটার কত পাওয়ার। এখন মাত্র আইডিবি যেহেতু নতুন যারা আসছে, তারা ওই উপদেষ্টাদের মতোই, যেহেতু তাদের বুঝতেও সময়ের ক্ষেপণ আছে, নিজেদের মধ্যে একটু আবার দ্বিধাদ্বন্দ্ব আছে, তারপরও আমি আশা করি আইডিবির এই বিষয়টাকে স্পষ্ট করা এবং আইডিবিতে এই বিষয়টি উত্থাপন করা, এবং এটার জন্য একটি সুন্দর সমাধান বের করে সরকারের কাছে এটা প্রস্তাব পাশ করা উচিত, এবং আমি মনে করি যে আইডিবি সেটা করবে। আর আওয়ামী লীগের তো রাজনীতি এখন নাই, যদি নাই বলতে রাজনীতি করার এখন যারা এই যে ইয়ং জেনারেশন, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আওয়ামী লীগ রাজনীতি করার আর কোনো অধিকার বাংলাদেশে থাকবে কি থাকবে না ডিসাইডেড করবে জনগণ।
এখন জনগণ কিভাবে ডিসাইড করবে? জনগণকে সেই সেই কিভাবে ডিসাইড করার সুযোগ দিতে হবে তো, এক। আর দুই হলো যে আওয়ামী লীগের আসলে তো রাজনীতি আর থাকে না, থাকার কথাও না। যেই দেশ থেকে একটি রাজনৈতিক দলের নেতা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পালিয়ে যায়, এবং আমি তাদের অনেক কর্মীর সাথে কথা বলেছি, নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই কেন পালাই গেল, না যাইয়ে কি পারতো না? অথবা অনেক আওয়ামী লীগের লোকই আমাকে বলে যে ভাই আর আওয়ামী লীগ করি কেমনে, কেন কি হয়েছে? যে আওয়ামী লীগের নেত্রী পালাই গেল, বঙ্গবন্ধুর কন্যা পালাই গেল, তাহলে আমাদেরকে কই রেখে গেল? এখন তো আমরা এদিক সেদিক ঘুরতেছি, আমি তো জীবনে কোনো অন্যায় করি না, কারো কিছু করি না, আমিও তো এলাকায় থাকতে পারি না। এখন এই এই যে পালাইয়া যাওয়া, এটা যখন আমি তাদের কাছে বলি তখন তারা বলে যে অনেকেই বলে দুই চারজন একদম ভালো মানের নেতার সাথে আমার কথা, তারা বলে যে যদি পালাইয়া না যাইতো তাহলে তো তার মাংসই পাইতো না, তার বডি এই পৃথিবীর মানুষ আর একসাথ করতে পারতো না, যে এই শেখ হাসিনা এরকম একটা বডির ফিগার দেওয়ার সুযোগ ছিল না, এরকম তারা মনে করে। আর তারা বলে কেন মনে করে? এখন অনেক নেতৃবৃন্দ আছে যারা এত, আওয়ামী লীগের মধ্যেও কিছু মানুষ কিন্তু নির্যাতন সহ্য করছে বলতে না মানতে পারে না বলতে পারে। এরকম অনেকে বলছে যে দেখেন আমরা তো বলারই সুযোগ ছিল না, আমরা বলতে গেলে তো আমরাই গুম হয়ে যাইতাম। হ্যাঁ, তো এই যে একটা বিষয়, এখন রাজনীতিতে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আমি মনে করি আওয়ামী লীগের ফেরা উচিত, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা উচিত। তবে যেই আওয়ামী লীগের চরিত্র, সেই চরিত্রকে যদি সে পরিবর্তন করতে পারে, সে যদি মানুষের পালস বুঝতে পারে, তাহলে আওয়ামী লীগের ফেরা উচিত। আর আমি আরেকটু কথা বলি, আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ তো আসলে শেখ হাসিনাকে আমি যেদিন সে বাংলাদেশে আসার পরে, আমি যতদিন শেখ হাসিনাকে সেই এরশাদ আমল থেকে চিনি, এবং বিশেষ করে ওই যে মতিউর রহমান রেন্টুর যে বইটা আমার ফাঁসি চাই, এই বইটা আমি একদম খুব পুঙ্খানুরূপে মনোযোগ সহকারে পড়ছিলাম, এবং সেখান থেকে আমি যে আইডিয়াটা নিয়েছি, এবং শেখ হাসিনা নিজের মুখ থেকে যে বক্তব্য, সে প্রায়শই কিন্তু বলতো, আপনি শুনছেন কিনা, প্রায়শই জনসভায় বা আওয়ামী লীগের নেতাদের কি বলতো যে আমার বাপাকে যখন তা হত্যা করে ৩২ নম্বরের সিঁড়ির উপর পড়েছিল, তখন আপনারা কই ছিলেন? তখন তো আপনাদেরকে পাওয়া যায় নাই। এই আক্ষেপটা মনে হয় আপনি শুনেছেন। তার মানে এই আক্ষেপ থেকে কিন্তু তার চিন্তাই ছিল, সে বাংলাদেশে আসার পর তার একটাই ধারণা ছিল যে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া যে একজন আমার বাবাকে তোমরা কিভাবে নৃশংস হত্যা করেছো, সুতরাং তোমাদেরকে আমাকে বুঝিয়ে দিতে হবে যে এর দায় কত কি। সে কিন্তু শুধু যে বিএনপির উপর জামাতের উপর অত্যাচার করছে এইটা না, সে অলরেডি, যেমন আপনি তো কিছুদিন আগে মনে হয় এর কথাটা শুনছেন, এই যে সোহেল তাজের একটা, আর শুধু আপনি শুনেছেন মনে হয়, সোহেল তাজ বলেছে যে সে আমার সাথে বিট্টা করছে, সে আওয়ামী লীগের সাথে বিট্টা করছে, সে বাংলাদেশের মানুষের সাথে বিট্টা করছে। সো এত বড় একটা বিশ্বাসঘাতক, আর হয়তো তার একটি দল সেটা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, এটা আমি আশা করি না। তারপর যদি তারা সেই ফেরার মানসিকতা নিয়ে আসে, সেটা তো আর হাসিনার আসার কোনো সুযোগ নাই, হাসিনার আসার আর সুযোগ নাই। এরপরে যদি কেউ আসতে পারে, আমি তো কাউকে না করতে পারি না যে না সে আসবে না, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, সবার জন্য সমান অধিকার, সাম্য আছে, মানবিক মর্যাদা আছে, সামাজিক সুবিচার আছে, এখানে এই মধ্যে থেকে যদি আসতে চায়, যে কেউই আসতে পারে। এখন কার্যক্রম তো চাইলেই শুরু করতে পারে, যে আজকে যদি আওয়ামী লীগের যে এই দেয় না, যে মাঝে মাঝে দেখি হানিফ নাকে দেয়, আপনার মিডিয়ায় পাঠায়, প্রেস নোট পাঠায়, চালাচ্ছে, এটা তো একটা প্রক্রিয়া চলছে না, আওয়ামী লীগের রাজনীতি চলছে, তো তাদের বক্তব্য তো প্রকাশ হচ্ছে, তার মানে কি রাজনীতি তো বন্ধ হয়ে যায় নাই, রাজনীতি চলছে। বাট এখন সে কোনভাবে টুট করে আসবে, না লাভ দিয়ে আসবে, না কিভাবে আসবে, এটা একান্তই তাদের ব্যাপার, এটা তারা ভালো জানে বা বোঝে। কিন্তু বাংলাদেশে এত বড় একটি দলের, বাংলাদেশে একজন মুখপাত্র নাই যে প্রকাশ্যে এসে মিডিয়ায় বলতে পারতেছে আওয়ামী লীগের কথা, অথবা একটা কর্মসূচি দিতে পারছে, অথবা মতামত প্রকাশ করতে পারছে, সেই অবস্থাটা নাই। এখন তারা কোন প্রক্রিয়ায় ফিরবে এটা আমি জানি না। তবে আমি কিন্তু মনে করি যে যারা এই 16টা বছর আমার এই মানুষের উপর নির্যাতন করছে, আমাদের টাকাকে বিদেশে পাচার করছে, দুর্নীতির মহোৎসব করেছে, দেশটাকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে, বিশেষ করে যারা 4 আগস্ট, আমি বলি 4 আগস্টের এই যে
এই জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে যারা চড়াও হয়েছিল, যেই আওয়ামী লীগের নেতাদেরকে মাঠে দেখা গেছে, যে ছাত্রলীগকে লাঠি হাতে দেখা গেছে, আমি মনে করি এদেরকে আর বাংলাদেশে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই। যদি দেওয়া হয় সেটা হবে অতিরঞ্জিত, সেটা হবে অতিরঞ্জিত।